হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালোই আছি, সুস্থ আছি। আর এটাই চাইবো ভগবানের কাছে, সমস্ত ভাই বোন, দাদা দিদি, বাবা মা যারা আছে সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। এটাই, এরপরে যা কিছু সবই তো ভগবানের হাতে, কোনোটাই আমাদের হাতে নেই। তো যাই হোক, আজকে যে ভিডিওটা করছি যে কারণে, সেটা হচ্ছে সবাই যে আমার ভিডিও নিয়ে বা আমি যা বলছি সেটাকে সাপোর্ট করবে সেটা নয়। কিছু লোক আছে যারা এটাকে সাপোর্ট করবে না, তো সেটা কোনো ব্যাপার না। তবে একটা কথা কেউ বলছে যে আমরা নাকি পোস্টমর্টম রিপোর্ট দেখাতে ভয় পাচ্ছি। আচ্ছা, কেন ভয় পাবো? আমরা রিপোর্টটা হাতে পেলে তবেই না তোমাদেরকে দেখাবো। আমি যদি এত কিছু বলতে পারি, তাহলে রিপোর্ট দেখাতে ভয় কেন পাবো? আমরা আগে পোস্টমর্টম রিপোর্টটা হাতে পাই, তারপরে অবশ্যই তোমাদের দেখাবো। মনে যে যা আসছে সেটা বলে যাচ্ছে। তবে অনেকে আমাকে অনেক দিক থেকে সাহস দিচ্ছে। সত্যি কথা বলতে আমি কিন্তু এতটা সাহসী ছিলাম না, অনেক ভীতু টাইপেরই ছিলাম। কিন্তু ভাইয়ের সঙ্গে এরকম ঘটনা হওয়ার পর না, নিজের মধ্যে যেন কেমন একটা জেদ চলে এসেছে যে এটার শেষ আমি দেখেই ছাড়বো। এতে যদি কেউ আমার পাশে থাকে থাকবে, যদি না থাকে সেটাও আলাদা ব্যাপার, কিন্তু এটার আমি শেষ দেখবই। আজকে আমার বাবা মা ভেঙে পড়েছে, কিছু বলতে পারছে না। একটা সময় আসবে যে তারাও আমার ভিডিওতে সামনে এসে বলতে পারবে, মনকে বুঝিয়ে শক্ত করে তারা যেটুকুনো জানে সেটুকুনো তোমাদের জানাবে। আজকে না হোক কাল সেটা অবশ্যই করবে। তো আমরা রিপোর্ট দেখাতে কেন ভয় পাবো? রিপোর্ট হাতে পেলে সেটা অবশ্যই তোমাদের দেখাবো। সেটা আমি এর আগেও বলছি, এখনও বলছি। অনেক কমেন্টে আমি রিপ্লাইও দিয়েছি যে আমরা এখনও রিপোর্টটা পাইনি, আগে পাই তারপরে দেখাবো। তো কেউ কেউ বলছে যে আমার ভাই নেশা টেশা করতো, গাছে উঠতে গেছে কেন, পড়ে গেছে। শোনো, আমার ভাই না গাছে উঠতে পারে না, ঠিক আছে? আমার ভাই গাছে উঠতে পারে না। আর যে গাছটার কথা বলেছে, এত উঁচু গাছটা, সেখান থেকে যদি কেউ পড়ে যায় তাহলে শুধু তার মাথাই লাগবে না, তার হাতে পা, কোমর এগুলোও ভাঙতে পারে। আজ পর্যন্ত কেউ শুনেছো যে গাছ থেকে কেউ পড়লে শুধু তার মাথাতেই আঘাত লাগে, হাত পা ভাঙে না? এটা কখনো শুনেছো তোমরা? ওপর থেকে পড়ে গেলে মানুষের আগে হাত পা কোমরটা কিছু হবে, তারপর আসে মাথা ব্যাপারটা। কিন্তু আমার ভাইয়ের হাতে পা, মানে হাতে পায়ে কোমরে কোথাও কোনো চিহ্ন নেই, শুধু মাথাতে কেন? এগুলো তো আমরা ভাববই, তাই না? আর তার থেকে বড় যে কথাটা, সেটা হচ্ছে আমার ভাই যে রুমে গিয়ে বমি করেছিল, এটা আমাদের কেউ কেন জানায়নি? আমাদেরকে জানিয়েছিল যে আমার ভাই হসপিটালে গিয়ে টোটোতে বমি করেছিল, মানে হসপিটালে যখন যাচ্ছিল তখন টোটোতে বমি করেছিল। তো রুমের মধ্যে যে বমি করেছিল এটা কেউ আমাদের কেন জানায়নি আগে থেকে? যদি জানাতো তাহলে এখান থেকে প্লেনে যাওয়ার ব্যবস্থা করা হতো। আমরা তো জানি মাথায় আঘাত পেয়ে বমি করলে সেটা অনেক চিন্তার ব্যাপার, তাহলে তখন যে করেই হোক প্লেনের যাওয়ার ব্যবস্থা করাই হতো। আমাদেরকে এটা বলা হয়নি তখন যে আমার ভাই বমি করেছে। এটা বলেছে যখন আমার ভাই হসপিটালে যাচ্ছিল তখন নাকি বমি করেছে। এবার আমার ভাই তো বমি করেছিল, ও জানে যে ও হচ্ছে আর বাঁচবে না, তো আমাকে একবারও কেন বললো না সত্যি কথাটা? যতটুকুনো জানি মানুষ মারা যাওয়ার আগে সত্যি কথা বলে, তো তখন কেন সত্যি কথা বলেনি? কি করে বলবে? ও তো তখন একা ছিল না, ওর রুমে অনেকজনের গলা শুনতে পারি আমি, অনেক লোকজন ছিল সেই মুহূর্তে। তাদের দেখতে না পেলেও আমি যখন ভাইয়ের সাথে কথা বলছিলাম তাদের সাউন্ড আমি শুনতে পারি ফোনে। আমি সত্যি ভাবিনি যে আমি ইউটিউব থেকে এতটা সাপোর্ট পাবো এতজনের। ভালো খারাপ সব জায়গায়ই থাকে, কিন্তু আমি অনেক ভালো মানুষ পেয়েছি যারা আমাকে সাহস দিচ্ছে, আমার সাপোর্টে আছে, আমাকে
মানে সত্যিটা কী সেটা এটা বের করতে না অনেকটা সাপোর্টের দরকার, অনেকটা সাহসের দরকার, যেটা আমার মধ্যে সত্যি ছিল না। শুধুমাত্র তোমাদের জন্যই আমি এই সাহসটা পাচ্ছি। তোমাদের কমেন্ট করে আমি আরও মানে ব্যাপারটা বুঝতে পারছি না, এটা আমার সত্যিই দরকার যে এর পেছনে যারা আছে তাদেরকে সামনে আনা। আর এটা আমরা করবই। কথায় আছে সত্যি বেশি দিন চাপা থাকে না, আজ না হয় কাল সেটা সামনে আসবেই, আর সেটাও আমাদের সাথে হবে। আমরাও সেটা জানতে পারবো, তোমাদের জানাতে পারবো। রক্তের সম্পর্ক, রক্তের টান যে কী এটা জানতাম, কিন্তু ঠিক কতটা যে টান এই জিনিসটা, রক্তর যে টান হয়, রক্তের সম্পর্কর যে একটা টান হয়, এটার জোর যে কতটা সেটা জানলেও এতটা জানতাম না। কেননা তোমাদের আমি এর আগেও বলেছি যে সেই 1 তারিখে আমি দুপুরবেলাতে ওই বাড়িতে যাই আর রাত্রেবেলা আসি, তখন ওই 12টা বাজে, 12টা কি 11টা, 11:30 বাজে, মানে 12টার কাছাকাছি। বাড়িতে পৌঁছতে 12টাই বেজে গেছিলো। কিন্তু আমার শরীর খারাপ ছিল, শরীরটা ভালো ছিল না, এর জন্য সেদিনও আমার শরীরটা একটু খারাপ ছিল। মানে রোদ্রের মধ্যে যাই, ভাইকে নিয়ে এত চিন্তা করি, যার জন্য প্রচণ্ড মাথা ব্যথা হচ্ছিল। তো দিদা মামা ওখানে ছিল, বোন ছিল, এর জন্য আমরা 3জন আমার বাড়িতে চলে আসি। বাড়িতে এসে ওই বাড়িতে থাকতে বাবাকে ফোন কথা বলছিলাম, এখানে এসে ফোনে কথা বলি। 12টা বাজে, তখন গাড়িতে আছে, কি কথা বলবো। তো বাড়িতে এসে আমি আমার বোনের সাথে মেসেজ করি, কথা বলি, যেহেতু মেয়ে ঘুমাচ্ছিলো, জোরে কথা বলতে পারি না, মেসেজে কথা বলছিলাম যে ভাইয়ের কী হলো, ঠিক হবে, এইসব ব্যাপারে কথা বলতে থাকি। তো ঘুম কিছুতেই আসছিল না, কেন জানি না, একটা মানে কেমন লাগছিল, বুঝতেই পারছিলাম না যে ওরকমটা কেন হচ্ছিল। তখন বাজে রাত 1:30, মানে ওখান থেকে আসি 11:30 12টা, তো 1টা বাজে, 1:30 বাজে, ঘুম আসছে না, প্রচণ্ড মাথা ব্যথা, ওষুধ খাই, কিন্তু ঘুম কিছুতেই আসছিল না, মানে ছটফট করছিলাম খুব। বাবা কত রাতে ফোন করিনি, শুনিনি যে কি হয়েছে না হয়েছে, এমনি আমরা 2 বোনে ফোনে মেসেজ করছিলাম। তো হঠাৎ করে ওই 1:30টার কাছাকাছি, তখন বারবার আমি ফোনে মানে মেসেজ করছি বোনকে, আর টাইম দেখছি যে সকাল কখন হবে। তো 1:30টার দিকে আমার হঠাৎ করে কি হলো আমি বুঝতে পারছি না। আমি তো মানে আমার মেয়ে ঘুমায়, আমি ঘুমাই, তারপর আমার বর ঘুমায়, বা কখনো মেয়ে মাঝখানে, কখনো বর মাঝখানে ঘুমাই। তো সেদিন আমি মাঝখানটায় শুয়েছিলাম, মানে একটু চোখটা বন্ধ হয়েছে, হঠাৎ করে দেখি আমার শরীর পুরো ঘেমে গেছে, মানে প্রচণ্ড গরম লাগছে আমার, মানে এত গরম লাগছিল, মানে কিছুই বুঝতে পারছিলাম না, আর কেমন একটা অস্থির ভাব। তারপরে আমার বরকে মানে হাত দিয়ে একটু উঠিয়ে আমি বলি, তুমি মাঝখানটা এসো, আমি সাইডে শুই। এটা বলে আমি সাইডে আসি, ঘড়িতে টাইম দেখি তখন 2টো বাজে। মানে প্রচণ্ড অস্থির ভাব, মানে মনে হচ্ছে যেন আমার কিছু একটা হারিয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার হয়েছিল। আর বারে বারে ওই মুহূর্তে না ভাইয়ের মুখটা আমার চোখের সামনে ভাসছিল। ভাই যখন এখানে আসে, আমরা একসাথে কাজকর্ম করি, একসাথে কথাবার্তা যা বলি, তো শুয়ে চোখ বন্ধ করে শুয়ে আছি, অস্থির লাগছে, আর ভাইয়ের মুখটা আমার চোখের সামনে ভাসছে। আর কি হচ্ছে ভগবান জানে, ফোন থেকে ভাইয়ের ফটোগুলো দেখছিলাম, মানে যে ভিডিওগুলো করেছিলাম, ব্লগগুলো করেছিলাম, সেগুলো আমি স্ক্রিনশট করে রেখে দিই, মানে ভালো যেগুলো ফটো ধরো সেগুলো, তো সেই ফটোগুলো দেখছিলাম। আর না বারে বারে মনের মধ্যে একটা মানে কেমন একটা খারাপ চিন্তা, খারাপ ভাবনা আসছে যে আমি কি আমার ভাইকে আর দেখতে পারবো না, আর কোনো দিনও আমরা এইভাবে টাইম কাটাতে পারবো না। তখন কিন্তু আমি জানিও না যে ভাই আর নেই, তখন কিন্তু জানি ভাইয়ের চিকিৎসা হচ্ছে। তো এই কথাগুলো ভাবছি আর অস্থির হয়ে যাচ্ছিলাম, প্রচণ্ড ঘেমে যাচ্ছিলাম, যে আর ভাবছি তো এগুলো কেন আমার মনে আসছে, তো ভালো হবে,
উপরে খোঁচা লাগছে কানে, ঠিক হয়ে যাবে। এই খারাপ খারাপ চিন্তা ভাবনা কেন আসছে? এই ভেবে ভেবে না চোখ বন্ধ করে অনেকক্ষণ মানে শুয়েছিলাম। তারপরে ওই 2:30 মতো তখন ঘুমিয়ে পড়ি। আসলে শরীর এতটা খারাপ ছিল যে তারপরে একটা টাইমে চোখ বন্ধ হয়ে আমার ঘুমিয়েই পড়ি পুরো। হঠাৎ করে ওই 4:30 কি 4টার দিকে ঘুম ভাঙে। চিন্তা ছিল যে তাড়াতাড়ি রান্নাবান্না করে বাড়িতে যাব, বোন একা আছে, মামা দিদা ওরা আছে, ওখানে যে রান্নাবান্না যা আছে করবো। তো 4:30টার দিকে ঘুম থেকে উঠে ঘর টর ঝাড়াঝাড়ি সব শেষ হয়। বৃহস্পতিবার ছিল, পুজো টুজো করবো বলে সব শেষ হয়। মাছ কাটবো, সোনুর জন্য শিঙি মাছ রান্না করবো। সেই মুহূর্তে মামা ফোন করে এই জিনিসটা জানায়। আর সেই মুহূর্তটা যে এতটা কঠিন ছিল আমার জন্য, মানে আমি কোন দিকে যাব, আমি পুরো দিশেহারা হয়ে গেছিলাম। মানে হয় না একটা যে কী হয়ে গেল, মানে আমি মানে তখন যে আমার কী হয়েছিল আমি নিজেই জানি না। ভাই শুনলাম কানে খোঁচা লাগছে, চিকিৎসা হচ্ছে। হঠাৎ করে এরকমটা কী করে হতে পারে যে আমাদের ছেলে পুরো চলেই গেছে। মামা ফোন করে বলে কি তুই কিছু জানিস? আমি বলছি কী জানবো? বলে প্রবীরের ব্যাপারে। তো বাবা ফোন করেছিল? আমার না। কী হয়েছে প্রবীরের? বলে প্রবীর আর নাই। সেই মুহূর্তটা আমি দেখো 1 মিনিটের জন্য আমরা পুরো হয় না কি হয়ে গেছিলাম, মানে আমি পুরো দিশেহারা, সব যেন অন্ধকার এরকম। কি ভাবলাম আর কি হলো। এবার এটা কি হওয়ার জিনিস তোমরাই বলো। দুপুর 2টাতে আমরা খবর পেলাম ভাই গাছ দিয়ে পড়ে গেছে। লোকে বলল, ভাই নিজে বলল ডালে খোঁচা লাগছে। 3টা থেকে 4টার দিকে হাসপাতাল নার্সিংহোমে গেল। তারপরে আর কেউ কথা বলিনি। ভাই চিকিৎসা হচ্ছে, কাকে ফোন করবো, কার সাথে কথা বলবো, হোক চিকিৎসা। বাবা মা গেল, রাস্তাতে আছে তখন হচ্ছে ফারাক্কার ব্রিজে বাবা মা, মানে ফারাক্কাতে। তখন বাবার কাছে খবর আসে ভাই আর নেই। বাবা বুকের মধ্যে পাথর জমা বেঁধে মাকে নিয়ে গেছে ওখানে। মামাকে 3টাতে জানায়, মামাও বুকে পাথর চেপে রাতটা কাটিয়েছে। 4টার দিকে হয়তো বোনকে বলেছে, তারপরে আমাকে ফোন করেছে। মানে জিনিসগুলো এরকম যেটা কোনোদিনও আমরা মানতে পারবো না। আজকে যদি কেউ জিজ্ঞেস করছো যে আমার ভাই কি সুসাইড করেছে, যদি সুসাইড করতো তো বুঝতাম ওর মনের মধ্যে হয়তো সেরকম এত কষ্ট জমেছিল, এত যন্ত্রণা জমেছিল, সব কিছু মিলেমিশেও সুসাইড করেছে। সুসাইড তো করেনি, ওকে মেরে দিয়েছে। আর এই ঘটনার পিছনে আমরা যা প্রমাণ পাচ্ছি, যেগুলো পাচ্ছি, একটার সঙ্গে আর একটার কোনো মিল নেই। আমরা একটা দিকে ভাবছি যে এটার জন্য হয়তো এটা হলো, ঠিক সেই মুহূর্তে গিয়ে অন্য একটা কিছু বেরোচ্ছে যে এটাই যদি হয় তাহলে এটা কি করে হবে। কোনো মিল নেই। পুরো ঘটনাটা মিলিয়ে দেখলে একটা জিনিসের সঙ্গে আর একটা জিনিস কোনো মিল নেই। আমার ভাই যখন ব্রিগেডে লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ হয়েছিল সেখানে গিয়েও ও ভাষণ দিয়েছিল স্টেজের উপর উঠে। দেখবে আমার ওই শেষের দিকে ভিডিও আছে যে একটা এরকম যে লক্ষ লক্ষ মানুষের ভিড়ে আমরা আমার ভাইকে খুঁজছি। তখন টিভির সামনে বসে আমি আর মা ওকে খুঁজছিলাম। মা বলে দেখেও ছিল, কিন্তু আমি তো সোনুকে নিয়ে ব্যস্ত ছিলাম, ওইভাবে দেখতে পারিনি। তো মা এখন বলছে ওই গীতা পাঠের পরের থেকেই ওর পেছনে যেন শত্রুগুলো বেশি করে বেড়ে গেছে।
আসলে আমার ভাই না অনেক কিছু জেনে গেছিলো, অনেক কিছু। ও ছোট হতে পারে, কিন্তু ওর বুদ্ধি, ওর ট্যালেন্ট অনেক, সত্যি অনেক। ও অনেক অনেক ব্যাপারে অনেক কিছু জেনে গেছিলো। ও মাঝে মধ্যে আমাদের বলতো মানুষ ডুপ্লিকেট ওষুধ খেয়ে বিক্রি করে, এটা ওটা অনেক ব্যাপারে বলতো। সব তোমাদের জানাবো, শুধু কিছুদিন অপেক্ষা করো তোমরা। শুধু সময় চাচ্ছি বারবার একটা কারণেই, যে এখনও মা মনের দিক থেকে অনেকটা ভেঙেই আছে। এখনও মা সেভাবে শক্ত হয়ে দাঁড়াতে পারেনি। যখন মা নিজের মনকে শক্ত করতে পারবে যে আমরা আমাদের ভাইয়ের এই ঘটনার পেছনে যারা আছে তাদেরকে শাস্তি দেব, ওকে তো আর পাবো না, কিন্তু ওর আত্মার শান্তির জন্য আমরা সেই যারা আছে শাস্তি দেব। এই জিনিসটা যখন মা বুঝবে, তখন আমরা আরও অনেক কিছু তোমাদের জানাবো। কেননা ভাই বেশি কথা বলতো মায়ের সঙ্গে, আমাদের সাথে বলতো না, কারণ আমরা ওর কথাগুলোকে পাত্তা দিতাম না। মানে ও সবসময় ঠাকুর ঠাকুর নিয়ে বলতো, এটা ওটা, মানে ভালো মন্দ যে কিছু বলতো। তো আমরা বলতাম এত ঠাকুর ঠাকুর নিয়ে কেন থাকবি, পড়তে গেছিস পর, ঠাকুর ভগবান এগুলো সব থাক না, ওগুলো নিয়ে আমরা কেন টানাটানি করবো। ভগবান আমাদের যেভাবে চলাচ্ছে, যেভাবে চলছে চলুক, আমরা কেন অত মাথা ঘামাবো। কিন্তু মাকেও এইগুলো বলে বলে পুরো একদম করেছিল, যার জন্য মা ওর কথাবার্তা শুনতো। এমনকি ওর যে গুরু, তার সাথে মা ফোনে কথা বলতো মাঝে মধ্যে, সেই গুরু মাকে ফোন করতো মাঝে মধ্যে, আমার ভাই ভালো, এটা ওটা ভালো মন্দ কথা বলতো, না খারাপ কথা একটা বলতো না, সব আমার ভাইয়ের নামে ভালো ভালো কথা বলতো। তো আমার মা অনেক কিছু এগুলো তোমাদের বলতে পারবে, তোমাদের জানাতে পারবে। শুধু মা একটু মনের দিক দিয়ে শক্ত হোক তখন। তবে আমার ভাইকে যে বা যারা মেরেছে না, তারা এতটা প্ল্যান করে মেরেছে, এত চিন্তা ভাবনা করে, যে ধারণার বাইরে। আমরা কি এই ঘটনার পেছনে আসল কারণটা বের করতে পারবো? কখনো মনে হয় পারবো, আবার পরে ভাবি পারলেও বা ভাইকে কি আর পাবো আমরা ফিরে? ভাই আগে বাড়িতে এলে আমার সঙ্গে কত ঝগড়া করতো, অনেক ঝগড়া করতো। মানে ও কোনো কিছু বলতো, আমি বলতাম কেন এগুলো নিয়ে ভাববো, এগুলো নিয়ে বলবো, এই নিয়ে ঝগড়া করতাম। যখন ভাই আসতো বাড়িতে, আমি বাড়ি থেকে চলে আসতাম। মানে ও ও ও কলকাতা থেকে বাড়িতে আসে, আমি ওর সঙ্গে দেখা করি, দেখা করে বাড়িতে চলে আসি। আবার একদিন দুদিন পর আবার যাই, দেখা টাকা করি, আবার চলে আসি। কিন্তু ওখানে থাকতাম না, আমাদের ঝগড়াঝাটি লাগবে এর জন্য। কিন্তু এবার ভাই ভোট দিতে এলো, সেদিনকে ভোট দিয়ে বাড়িতে এলাম, তারপরের দিন চলে গেলাম, ওখানেই থাকলাম। কোনো ঝগড়া নাই, অশান্তি নেই, কত মিলে মিশে কত কিছু। ভাই চলে গেল, দুদিন পরে আমি বাড়িতে এলাম, আর তারপরে কী থেকে কী হয়ে গেল, জীবনটা পুরো ছারখার হয়ে গেল আমাদের। ভোট, এই ভোট ভোট করে সব শেষ হয়ে গেল। কলকাতাতে ভোট ছিল বলেই আমার ভাইয়ের এই কেসটা পুরো ধামাচাপা দিয়ে দিল। ভোটের কারণে কেউ এই ব্যাপারটা নিয়ে অতটা কথাই বললো না। ভোট আছে, পুলিশ ব্যস্ত, মিডিয়া ব্যস্ত, ভোট আছে, আপনারাও কি প্রমাণ পাই হাতে, ফোন দুটো খুললে। আমার মন বলছে কিছু তো পাবো, কিছু তো পাবো, তখন তোমাদের সব জানাবো। আর এই যে বারবার বলছো না পোস্টমর্টম রিপোর্ট দেখাও, অবশ্যই দেখাবো, আমাদের কোনো ভয় নেই। আমার ভাই দেশকে সুসাইড করতো, তখন আমরা ভয় থাকতাম যে হ্যাঁ নিজে নিজে মারা গেছে, এটা লোকের কি দেখাবো বা কিছু, যাই হোক। কিন্তু না, আমার ভাই মারা যায়নি, ওকে মেরে ফেলা হয়েছে, আর ওটা কোনো অ্যাক্সিডেন্টালিভাবেও ঘটেনি, ইচ্ছে করে ঘটানো হয়েছে, নাম দিয়েছে অ্যাক্সিডেন্ট। তবে এর পেছনে যারা আছে না, ঠিক বের করবো। আর আমার ভাইয়ের যে বন্ধুরা ছিল, তারা একসঙ্গে 4 বছর ছিল ওখানটায়, আর এরপর তারা তাদের বাড়িতে চলে যায়। আজকে যদি তাদের মধ্যে কেউ থাকতো, ঠিক কিছু জানতাম। এবার এই 1 বছরে তো ওর ঠিক ওখানে বন্ধু হয়েছে,
বন্ধুত্ব ঠিক হয়েইছে, 1 বছর আছে ওদেরকে ছাড়া, আগের বন্ধুদের ছাড়া। তো 1 বছরে বন্ধু হবে না, এটা হতে পারে? বন্ধু তো হয়েছে, কিন্তু সেই বন্ধু কে কারা তারা এখনও মুখ খুলছে না। আমরা ভালোভাবেই বুঝতে পারছি যে এর সঙ্গে ওর কলেজের স্যার বলো, ওর কলেজের বন্ধু বলো, ও যেখানে বেশি টাইম কাটাতো সেই হৃদয়পুর স্টেশন, সেখানকার লোক বলো, স্টেশনের যে দোকানে ভাই থাকতো বেশি টাইম বসে সে আড্ডা আড্ডা দিত, সবাই জড়িত, সবাই জড়িত। একটা ছেলেকে হুট করে কেউ কিছু করতে পারে না, যখন দেখে তার আশেপাশের লোকজন ওর ভালো চায় না, তখনই পারে। আর এর সঙ্গে অনেকে জড়িত, সময় সব কিছুর মুখোশ করে দেবে, এইটুকু আমি বিশ্বাস করি। ভগবানের দোহাই দিয়ে, ভগবানের নাম করে আমার ভাইকে নিজের দলে টেনে, তারপরে ভগবান ভগবান আমার ভাইকে দিয়ে বলিয়ে শেষে আমার ভাইয়ের বলি দিয়ে দিল, আর আমরা এটা ছেড়ে দেব? কখনো ছাড়বো না। সে গুরুকে যে আমাদের বাড়ির দলিল চাইবে, বলির দাহ চাইবে, খারাপ উদ্দেশ্য ছাড়া কেউ এগুলো চায় না। আমার বাবা ভাগ্যিস এগুলো দেয়নি, নাহলে তো আমাদের পুরো রাস্তায় বসিয়ে দিত। এমনিতে তো রাস্তাতে বসিয়ে দিয়েইছে, বাবা এতদিন ধরে ভাইকে টাকা খরচ করে পড়ালো, ভাইও চলে গেল, ভাইয়ের সার্টিফিকেটও চলে গেল। তার ইচ্ছে ছিল আমাদের জমিগুলো পুরো হাতিয়ে আমাদেরকে পুরো রাস্তায় বসিয়ে দেবে। বেশি টাইম নেব না, আর কয়েকটা দিন শুধু অপেক্ষা করো, তারপরে বাদ বাকি সব তোমাদের জানাবো। আর পারলে আমার মাকে দিয়েও বলাবো, মানে চেষ্টা করব মা যতটুকু জানে তোমাদের যেন বলে নিজের মুখে। সেই ঘটনাতে এর আগে মার সঙ্গে ওই মহারাজের কী কথা হয়েছিল কি না হয়েছিল তোমাদের যেন জানাবে, সেটাও চেষ্টা করব। এবার ওই মহারাজের নাম হচ্ছে, মানে ওই গুরুর নাম, এমনিতে সব জায়গায় আমি মানে কার্ডে ঘরে দেখলাম যে কমল মৈত্র, কিন্তু ওনার নাম আমার ভাইয়ের মোবাইলে সেভ ছিল নাকি কমলানন্দ সরস্বতী মহারাজ। মানে কোনটা আসল কোনটা নকল নাম ধরতেও পারবে না কেউ। তো যাই হোক, তোমাদের সবটা অবশ্যই জানাবো, রিপোর্ট হাতে পেলে সেটাও দেখাবো, শুধু একটু সময় অপেক্ষা। তো চলো, ভিডিওটা আর বড় করছি না। আসলে কি হয়েছে, সেভাবে ভিডিও করতেই পারছি না, মানে শুধু মানুষে দেখে যে ভিডিও করছি, কিন্তু এই ভিডিওটা করার আগে নিজেকে কতভাবে যে সামলাতে হয়, নিজের মনকে শক্ত করতে হয়, সেটা শুধু আমিই জানি। যখন কোনো ভিডিও করি, এমনি ভিডিও করে নিচ্ছি ঠিক আছে, সেগুলো ভয়েস দেওয়ার আগে আমার মনের অবস্থা কেমন হয়, তারপর মনকে শক্ত করে বুঝিয়ে টুঝিয়ে তারপরে সেই ভয়েস দেওয়া। আর যখন এভাবে সামনে কথা বলি, কোনোদিন কিন্তু আমি এইভাবে ভিডিওর সামনে কথা বলিনি, কিন্তু এখন বলতে হচ্ছে, পরিস্থিতি আমাকে বলাচ্ছে। আর সেই পরিস্থিতিতেও একটা ভিডিও করার আগে মনকে অনেক বুঝিয়ে সুঝিয়ে শক্ত করে তারপরে ভিডিও করছি। এখনকার মধ্যে এই ভিডিওটা এখানে শেষ করছি, পরে আবার তোমাদের সঙ্গে অবশ্যই দেখা হবে, কথা হবে। আর চেষ্টা করব একদিন লাইভে আসার, আসলে কোনোদিন আমি লাইভ করিনি, তো চেষ্টা করব। তোমরা কে কী জানতে চাও, আমরা যতটুকু জানি সেটা তোমাদের জানাবো, চেষ্টা করব। একটু মানে সময় আর কি, কিছু সময় দাও আমাদের, তারপর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই চাইবো, ব্যাস।